আজ আমাদের বিশ্ব, দেশ তথা পৃথিবী একটা মহা সংকটে। এই পরিস্থিতিতে আমরা আমাদের ছাত্রছাত্রীদের ক্লাসরুমের মধ্যে নিয়মিতভাবে ক্লাস নিতে পারছি না। তো যাই হোক, সেই জন্যই এই অনলাইনেই ছেলে মেয়েদেরকে কিছু দেওয়ার বা পরিবেশন করার আমরা চেষ্টা করছি। তো আজ আমরা ইতিহাসের ক্লাস টেনের ইতিহাসের যে তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অংশটি আমি তোমাদের সামনে একটু তুলে ধরব। তো আমাদের তৃতীয় অধ্যায়ের যে বিষয়, যে প্রতিরোধ ও বিদ্রোহ, তাহলে আমাদের আগে জানতে হবে যে প্রতিরোধ, বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান এগুলো কি। তো তার আগে আমরা একটু দেখে নিই ঔপনিবেশিক অরণ্য আইন এবং সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া। ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদী শোষণ, শাসন। তারা নিজ স্বার্থেই ভারতবর্ষে ব্রিটিশ শাসন পরিচালনা করেছিল। তাই তারা ভারতবর্ষের শাসনভার পেয়েই, বাংলা তথা ভারতবর্ষের শাসনভার পেয়েই ভারতবর্ষের উৎপাদন ক্ষেত্র যেগুলো, সেগুলো থেকে কতটা পরিমাণ রাজস্ব ওরা আদায় করতে পারে সেটা বেশ প্রকট হয়ে দেখা গিয়েছিল। তো যাই হোক, স্বাভাবিকভাবেই অতিরিক্ত ভূমি রাজস্ব আদায়, সেগুলো দিতে না পারলে দরিদ্র চাষি, আদিবাসী সম্প্রদায় জোর জবরদস্তি, লাঞ্ছনা, তাদের পরিবারের উপর আক্রমণ, গৃহে আক্রমণ, এইসব কারণে তাদের জীবন এলোমেলো হয়ে যায়। আদিবাসী সম্প্রদায় তারা পাথুরে জমিকে তৈরি করে তারা কৃষি জমিতে পরিণত করে। জঙ্গল থেকে তারা কাঠ, ফলমূল, বিভিন্ন উপজাত সামগ্রী সংগ্রহ করে তারা জীবন নির্বাহ করে। কিন্তু এই ক্ষেত্রগুলোতে ব্রিটিশ শাসন এবং শোষণ, খবরদারি তাদের জীবনকে এলোমেলো করে দেয়। স্বাভাবিকভাবেই তারা প্রতিরোধের মুখোমুখি হয়। তাহলে আমরা এখন দেখব যে এই বিদ্রোহ, অভ্যুত্থান বা বিপ্লব, এগুলো অর্থগুলো কি। আমরা যদি ব্যুৎপত্তিগতভাবে দেখি বা বিচার করি, তাহলে আমরা বিদ্রোহ বলবো কথাটি বি অর্থাৎ বিশিষ্ট রূপ বা বিশিষ্ট রূপে, দ্রোহ অর্থাৎ হিংসা করা। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে রাগ বা হিংসা জমতে জমতে একটা সময়ে সেটা প্রকাশ ঘটে। দীর্ঘকাল ধরে শোষণ, অবিচার একটা সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া, এর ফলেই কিন্তু গর্জে উঠেছে সেই পর্যায়ের, সেই সময়ের মানুষ। যেমন আমরা সাঁওতাল বিদ্রোহ বলতে পারি, সিপাহী বিদ্রোহের উদাহরণ দিতে পারি। আবার যদি আমরা অভ্যুত্থান বলি, অভিযুক্ত উত্থান,
কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, অনাস্থা প্রকাশ করতে গিয়ে বিদ্রোহী হয়ে ওঠা। তাহলে আমরা এর উদাহরণ কি হিসেবে আমরা কোন বিষয়গুলোকে তুলে ধরতে পারব? যদি আমরা বলি ভারতবর্ষে শিক্ষিত মধ্যবিত্তের অভ্যুত্থান, জাতীয়তাবাদের জন্ম, অভ্যুত্থান, উত্থান হওয়া কোনো কিছু, সে কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে হতে পারে, প্রচলিত ব্যবস্থাকে অবলম্বন করে কোনো বিষয়ের উত্থান হতে পারে। আর আমরা আসছি বিপ্লব, বি যুক্ত প্লব, অর্থাৎ হঠাৎ করে কোনো বড় ধরনের পরিবর্তন ঘটা। বিপ্লব বলতে আমরা তখনই বুঝব যখন যে ঘটনার দ্বারা বা যে ঘটনার ঘাত প্রতিঘাতে পরবর্তী ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন হয়, আমূল পরিবর্তন হয়, তখন আমরা সেটাকে বলতে পারি বিপ্লব। ছোটখাটো কোনো শাসনতান্ত্রিক অর্থনৈতিক পরিবর্তন হলে কিন্তু তাকে বিপ্লব বলবো না, আমরা ব্যাপক পরিবর্তন হয় যদি সেই ক্ষেত্রটাকে আমরা বলতে পারি বিপ্লব। যেমন আমরা রুশ বিপ্লবের কথা বলতে পারি, আবার ফরাসি বিপ্লবের কথা বলতে পারি। তার মানে কোনো কিছু ব্যবস্থার বিরুদ্ধে একদল মানুষের দীর্ঘকালের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে একটা সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন এসেছে, আমূল পরিবর্তন, তখন আমরা বিপ্লব বলছি। আবার দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয়, কত প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একদল মানুষের গর্জে ওঠা সংক্রান্ত নয়, যেমন শিল্প বিপ্লব। এটাও ক্ষেত্রে আমরা দেখছি যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে, তাই শিল্প বিপ্লব বলছি আমরা। এই ঘটনাটাও কিন্তু আমরা বিপ্লব বলছি। তো যাই হোক, তাহলে আমরা বিপ্লব, অভ্যুত্থান, বিদ্রোহ এইসব সম্পর্কে বুঝলাম। এবার আমরা প্রথমেই বলেছি যে ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়, একেবারে নিম্নবৃত্ত কৃষক সম্প্রদায়, সবাই কিন্তু ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল। মনে রাখতে হবে যে ভারতবর্ষে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেটা কিন্তু শিক্ষিত সমাজ নয়। এই অর্ধশিক্ষিত, লেখাপড়া না জানা, দরিদ্র, অসহায় কৃষক কিন্তু প্রথম গর্জে উঠেছিল ব্রিটিশ শাসন, শোষণ এবং তার সংস্কৃতির বিরুদ্ধে। তাহলে সেই কৃষক, উপজাতি, নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকার লড়াইয়ের কথাই আমরা এখন শুনব একে। তাহলে প্রথমেই আমরা দেখব চুয়ার বিদ্রোহ, যার সময়কাল 1768-69 থেকে 1799 পর্যন্ত। এখন হয়তো আমাদের প্রশ্ন হবে যে আমাদের বইয়ে তো 1798 থেকে 99 আছে। হ্যাঁ, ঠিকই আছে। এখানে চুয়ার বিদ্রোহ প্রায় যে দীর্ঘ 30 বছর ধরে চলেছিল, আমাদের ক্লাস 10-এ শুধুমাত্র তার দ্বিতীয় পাঠের কথাই আছে। তাহলে এর প্রথমার্ধের দিকে কি কোন সময় হয়েছিল? প্রথমার্ধে 1768-69
এই সময়ে কিন্তু বিদ্রোহ হয়েছিল। সেটা ঘাটশিলার জমিদার বা ধলভূম অঞ্চলের রাজা জগন্নাথ সিং, তিনি কিন্তু প্রথম গর্জে উঠেছিলেন, তার সঙ্গে সাহায্য করেছিলেন, তার আন্দোলনে সামিল হয়েছিলেন বেশ কিছু প্রজা, স্থানীয় জমিদার, প্রায় 50,000 চোয়ান। তারা এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন, কিন্তু সরকার শেষমেশ পিছিয়ে এসেছিল। পরবর্তীকালে কিন্তু আবার বিদ্রোহ হয়েছে 1770-71 নাগাদ, 1783-84, 1789-90, বিভিন্ন সময়েই কিন্তু বিদ্রোহ হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা সেই সময় হলো 1798-99, যেটা আমাদের পাঠ্য অংশে আছে। এখন চুয়ার তাহলে কারা? চুয়ার এই শব্দটায় আমরা দেখব যে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এইসব অঞ্চলে কিছু আদিবাসী মানুষ, আমরা যেটাকে জঙ্গলমহল বলতে পারি, সেই এলাকা। এদের মধ্যে কেউ কেউ আবার জমিদারদের অধীনে ওই আধা সেনা মানে পাইকের কাজ করত, সেই জন্য তারা পাইকান জমিও ভোগ করত। এখন এই আদিবাসী সম্প্রদায় যারা এই বাঁকুড়া, মেদিনীপুর এইসব অঞ্চলের জঙ্গল অধ্যুষিত অঞ্চলে বাস করত, তো তারা কিন্তু মানে ধলভূম, মালভূম, বীরভূম, শালবনী, ঘাটশিলা এইসব জায়গাতেও কিন্তু ছড়িয়ে পড়েছিল। তাহলে এই যে বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, দলভূম এই অঞ্চলে বসবাসকারী যে আদিবাসী সমাজ, অর্থনৈতিক দিক থেকে খুব নিম্ন স্তরে অবস্থিত, যাদের চাষবাস জঙ্গলের বিভিন্ন উপজাত সামগ্রী, বিভিন্ন জায়গায় সৈনিক হিসেবে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করত। এখন কি এমন ঘটনা ঘটল যার জন্য চুয়ার সম্প্রদায় তারা গর্জে উঠল? আমরা দেখব বিভিন্ন বিদ্রোহের ক্ষেত্রে সরকারি ভূমি রাজস্ব নীতি একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাহলে সরকারের ভূমি রাজস্ব নীতি বলতে ব্যাপারটা আমরা একটু আসি। 1757 সালে পলাশির যুদ্ধে বাংলা দখল করল, বাংলা প্রদেশের উপর তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করল। ধীরে ধীরে 1765 নাগাদ এই বাংলা, বিহার, ওড়িশা জুড়ে তারা আইনগত জমিদার হয়ে গেল। কিন্তু তারা রেজা খাঁ, সীতাব রায় এনাদের মাধ্যমে তারা ভূমি রাজস্ব আদায় করতে থাকে এবং বছর যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভূমি রাজস্বের হার বৃদ্ধি পেতে থাকে। তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে অত্যধিক হারে মানুষের উপর জোর জবরদস্তি, জোর করে রাজস্ব আদায়, নানান ধরনের উপশুল্ক আদায়, এর ফলে বাংলায় মন্বন্তর দেখা দেয়। পরবর্তীকালে যখন ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস আসেন, তখন তারা দেখেন যে বাংলার
কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে। তখন নতুন করে রাজস্ব ব্যবস্থা ঢেলে সাজানোর উপরে জোর দিলেন। বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করলেন। একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে বিভিন্ন ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে তারা কৃষকদের কাছ থেকে ভায়া জমিদার, ইজারাদার মারফত রাজস্ব আদায় করতে থাকলেন। এবার রাজস্ব আদায়ের হার সব সময় বৃদ্ধি পাচ্ছিল। জমিদার জোরদাররা, মধ্যস্বত্বভোগীরা তাদের কৃষকদের জোর করে সবকিছু ছিনিয়ে নিত। তাহলে তাদের উপর আর্থিক চাপ ছিল। সেই সঙ্গে চাষের তেমন অনুকূল ব্যবস্থা ছিল না। ঈশ্বরের দাক্ষিণ্যের উপরই কৃষিকাজ নির্ভরশীল ছিল। তাহলে স্বাভাবিকভাবেই চাষিকে বন্যা, খরা, দুর্ভিক্ষ, বিভিন্ন প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হতো। আর তার সঙ্গে নতুন লড়াই করার শক্তি এসে হাজির হলো জমিদার, যোদ্ধা, মধ্যস্বত্বভোগী, ইংরেজ, মহাজন, ব্যবসায়ী, বিভিন্ন চরিত্রের মানুষ। এবার আমরা যদি চুয়াড় বিদ্রোহের কিছুটা অংশ আমরা এখন দেখব যে এই অংশে সরকারের ভূমি রাজস্বের চাপ বেড়ে যায়। জোর জবরদস্তি করে রাজস্ব আদায় শুরু করে দেয়। এই পর্যায়ে বিদ্রোহের নেতা দুর্জন সিং বন্দি করে পরবর্তীকালে তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। সরকার নির্মম অত্যাচারের মাধ্যমে বিদ্রোহকে দমন করে। এই ক্ষেত্রে আমরা এই মেদিনীপুর জেলায় একজনের নাম পাব, যার নাম হলো রানী শিরোমণি, যাকে আমরা মেদিনীপুরের লক্ষ্মীবাই বলে চিনি। তাকে এখন মেদিনীপুরের লক্ষ্মীবাই কেন বলা হয়? না, লক্ষ্মীবাই যেমন তার সিপাহী বিদ্রোহের সময় যেভাবে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তেমনি এই রানী শিরোমণি তিনিও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই রানী শিরোমণি সম্পর্কে আমরা যদি সামান্য একটু জানার চেষ্টা করি, দেখব তার রাজ্য ছিল, এলাকা ছিল কর্ণগড়। তো কর্ণগড় কোনখানে? আমরা যদি মেদিনীপুর শহর থেকে একটু উত্তর দিকে চলে যাই, কিছু দূর যাওয়ার পরই আমরা দেখব ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে, যেদিকেই ছিল কর্ণগড়। সেই কর্ণগড়ের রাজা ছিলেন যশবন্ত সিং। যশবন্ত সিংয়ের পুত্র অজিত সিং। এই অজিত সিং এর 2 রানী ছিল। একজনের নাম হল রানী ভবানী, আর দ্বিতীয় জন হলেন রানী শিরোমণি। যাই হোক, অজিত সিং অল্প দিনে মারা গেলে তার রাজ্যের দায়িত্ব নিতে হয় এই 2 রানীকে। তো রানী ভবানীর জমি যখন 1767 সালে ইংরেজরা অধিগ্রহণ করেছিলেন, যে পাইকান জমি বাতিল করে দিয়েছিলেন, তারপর থেকে কিন্তু রানী শিরোমণিকে দায়িত্ব নিতে হয়েছিল। এই রানী শিরোমণি ওই জঙ্গলাকীর্ণ এলাকার লোধা, মাঝি, কুর্মি, ভঞ্জ, কোবা,
মুন্ডারি, এইসব উপজাতিদেরকে সঙ্গে নিয়ে একটি কিন্তু সেনাদল গঠন করেছিলেন। এই সেনারা লাঠি, তীর, ধনুক, বল্লম, বাটুল এই নিয়েই শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই সময় রানী শিরোমণির নির্ভীক নেতৃত্ব, তার সাহসিকতা, এই এলাকার মানুষ, চুয়ার সম্প্রদায় তাকে সাক্ষাৎ মহামায়ার প্রতিভূ বলে মনে করেছিল। যাই হোক, এইরকম পরিস্থিতিতে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর বিদ্রোহ দমিত হয়। অবশেষে রানী শিরোমণি মারা যান। এখন আমরা এই পর্যন্ত চুয়াড় বিদ্রোহের সম্পর্কে শুনলাম। এবার আমরা পরের অংশ শুরু করব, রংপুর বিদ্রোহ। এখন রংপুর বিদ্রোহ যদি আমরা আলোচনা করি, তাহলে রংপুর কোথায়? আমরা প্রথমেই এই বিষয়টি জানার জন্য আমরা একটু দেখে নেব, এই যে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, এই পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে এই যে ডিম্বাকৃতি অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিম্বাকৃতি অংশটায় এখন আমরা এই জায়গাটা যদি দেখি, কিছুটা অংশ পড়ছে আমাদের বর্তমান বাংলাদেশ, কিছু অংশ আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে এই জায়গায় ছিল রংপুর। আমরা এর একটা বড় অংশ যদি দেখি, আমরা এই মানচিত্রে যদি দেখি, এইখানেও আমরা দেখব এই রংপুর, এই যে বাংলাদেশের ছোট্ট এই মানচিত্র, এর একেবারে ওপরের দিকে সবুজ স্পট, এই অংশটি হলো এই রংপুর। তাহলে আমরা রংপুরের অবস্থানটা বুঝতে পারলাম, আমাদের রাজনৈতিক মানচিত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের প্রেক্ষিতে কোন অংশে অবস্থিত। তো এখন এই রংপুরেও কিন্তু কৃষক সমাজ 1783 খ্রিস্টাব্দে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। এখন রংপুরে এই ইংরেজদের বিরুদ্ধে যে গর্জে উঠেছিল, তাতে প্রতিভূ হিসেবে যে মানুষটি ছিলেন তার নাম হচ্ছে দেবী সিং। এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইজারাদার। তো তিনি স্বনামে এবং বেনামে বিভিন্ন ধরনের জমি কৃষকদের কাছ থেকে আত্মসাৎ করতে শুরু করেছিলেন। তো স্বাভাবিকভাবেই এই অংশের কৃষক, ছোট জমিদার, এরা কিন্তু দেবী সিংহের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিলেন। এখন এই জায়গায় এই যে বিদ্রোহ দেখা দিল, এই বিদ্রোহের দু একজন নেতার নাম কি? এই বিদ্রোহের নেতার নাম নুরুল উদ্দিন, নন্দরাম, ধীরাজ রঞ্জন প্রমুখ। তাহলে ব্রিটিশের অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ইজারাদার দেবী সিং, তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। এই এলাকার প্রজারা দর্জি নারায়ণকে তাদের নবাব বলে ঘোষণাও করেছিলেন।
তো এখন কেন দেবী সিংহের জমানায় এই রংপুরে এরকম একটা বিদ্রোহ হতে গেল? আমরা আগেই বলেছি যে প্রত্যেকটি কৃষক বিদ্রোহের নেপথ্যে সরকারি ভূমি রাজস্ব নীতি, সেই ভূমি রাজস্ব আদায় করাকে কেন্দ্র করে জমিদার জোরদার ইজারাদারদের জোর জবরদস্তি, ভূমি রাজস্ব ছাড়াও নানান ধরনের উপশুল্ক, রাজস্ব আদায়কারী কর্মচারীদের অত্যাচার, আর এর সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন ক্ষেত্রে মহাজন, ব্যবসায়ী, বিভিন্ন স্তরের অত্যাচারী, তাদের বিরুদ্ধেই কিন্তু এই কৃষক সমাজ, সেই রংপুরই হোক, চোয়ার সম্প্রদায়ই হোক, তারা কিন্তু গর্জে উঠেছে। তো এই বিদ্রোহের পিছনে আমরা দু একটা কারণের কথা জেনে নিই। এক, জমিদার তথা প্রজাদের উপর অত্যধিক উচ্চ হারে ভূমি রাজস্বের আরোপ, বাড়তি রাজস্ব। দুই, সময় মতো রাজস্ব দিতে না পারা জমিদার প্রজাদের উপর নানান রকমের অত্যাচার। তিন, অনাদায়ে খাজনা দিতে না পারার ফলে জমি অধিগ্রহণ, জমিদারি সত্ত্ব নিয়ে নেওয়া, কিনে নেওয়া। প্রাকৃতিক দুর্যোগ, সেই সময়ও কিন্তু কৃষকদের উপর জোর করে রাজস্ব আদায় করা, তাদেরকে রেহাই না দেওয়া, অনাদায়ে অমানসিক অত্যাচার, তাদের উপর বেত্রাঘাত, সরকারি আইনকে হাতে তুলে নিয়ে জেল, জরিমানা, এই সবের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ বেড়েই চলেছিল এই কৃষক তথা ছোট ছোট জমিদারদের। তাহলে শেষমেশ কি হয়েছিল না, এই এলাকায় 1783 খ্রিস্টাব্দে রংপুরের সাকিনা, ফতেপুর, এইসব জায়গাগুলোতে, ডিমনা, এইসব জায়গায় কৃষকরা সমবেত হয়েছিল নুরুল উদ্দিনের নেতৃত্বে। এমনকি তারা একটা স্বাধীন সরকার পর্যন্ত গড়ে তুলেছিল। প্রায় 5 সপ্তাহ ব্যাপী তারা সেই স্বাধীন সরকার তাদের কাজ চালিয়েছিল। তারা কিছু কর্মসূচি গ্রহণ করেছিল। সেই কর্মসূচিগুলো কি না, দেবী সিংকে খাজনা না দেওয়া, তার জন্য কৃষকদের, হিন্দু মুসলিম চাষিদেরকে সংগঠিত করা, স্বাধীন সরকার পরিচালনা করার জন্য তাদের উপর নানান ধরনের চাঁদা, দিন খরচা আদায় করা, জমিদারদের খাজাঞ্চিখানা, তাদের কাছারি লুট করা, এইসবও কিন্তু তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। তো যাই হোক, শেষমেশ তারা বিদ্রোহী হয়, দেবী সিংহের উপর আক্রমণ হয়, তার রাজস্ব আদায়কারী কর্মচারীদের হত্যা করা হয়। সমগ্র কুচবিহার, দিনাজপুর, বিভিন্ন জায়গাতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সরকারকে কি করতে হয়? তাহলে সরকার কি চুপচাপ বসেছিল? সরকার তাহলে স্বাভাবিক কারণে সরকার নির্মম অত্যাচার অনুসরণ করে বিদ্রোহ দমন করে। আমরা এই পর্যায়ে যে কৃষক বিদ্রোহগুলো দেখব, এখানে আমরা খেয়াল রাখবো যে কৃষক, চাষি হলো নিরস্ত্র, বা তাদের কাছে সেই সাধারণ আদিম অস্ত্র শস্ত্র, তীর, ধনু, বর্ষা, বল্লম, বাটি, লাঠি, এইসব। অন্যদিকে ইংরেজদের হাতে
আধুনিক অস্ত্রশস্ত্র। তাহলে স্বাভাবিকভাবেই আধুনিক অস্ত্রশস্ত্র থাকা শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে, তাদের প্রতিভু জমিদার মহাজনের বিরুদ্ধে দীর্ঘকাল লড়াই চালিয়ে যাওয়া নিরস্ত্র মানুষের পক্ষে সম্ভব ছিল না। স্বাভাবিক কারণেই এই মানুষকে দমন করার জন্য, এই সম্প্রদায়দেরকে দমন করার জন্য কি করা হয়েছে? সম্প্রদায়কে দমন করার জন্যই নির্মম অত্যাচারের নীতি গ্রহণ করা হয়েছে। নির্মম অত্যাচার করে বিদ্রোহকে দমন করা হয়েছে। তাহলে আজ আমরা এখানেই শেষ করি। আবার পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পার্টের অংশ নিয়ে আলোচনা